এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস। এটি যেমন বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়েছে, তেমনই আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশে প্রতিদিন যেমন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, একই গতিতে মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই ভাইরাসে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক যেহেতু আবিষ্কার হয়নি, তবে WHO কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন, তা সবাইকে মেনে চলতে হবে। বিজ্ঞানীদের চেষ্টার কোনো কমতি নেই প্রতিষেধক আবিষ্কারে। দ্রুতই আবিষ্কার হবে প্রতিষেধক, এটাই আমাদের সবার প্রত্যাশা। মনোবল ঠিক রাখতে হবে, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আর আপনাদেরকে প্রতিদিনের মতো বলবো, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন। ঘরে বসেই আপনারা আপনার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের এই আয়োজনের মাধ্যমে। আপনাদের সাথে এই মুহূর্তে জুলহাস জুবায়ের আছে এবং আপনারা সরাসরি আমাদের টেলিফোনে দেখানো নম্বরে ফোন দিতে পারেন কিংবা আমাদের ফেসবুকে লিখে জানাতে পারেন। আজ আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে ধারাবাহিকভাবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আরও আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশু বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছেন আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষজ্ঞদের কাছে আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেই জিজ্ঞাসাগুলো আমাদেরকে জানাতে পারেন। এবং আমাদের একজন অতিথিও আজ আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরমান আজিজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরমান আজিজ ভাই, স্বাগত আপনাকে করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। আমাদের সাথে থাকবেন, আপনার কাছ থেকে আমরা জিজ্ঞাসাগুলো জানতে চাই। এবং দর্শকদের কাছে অনুরোধ, যারাই ফোন দিবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, নতুবা আপনার কথা দ্বিতীয়বার আপনি শুনে বিভ্রান্তিতে পড়তে পারেন। তবে দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় রেকর্ড 19 জন মারা গেছেন। 7,900 জনের পরীক্ষা করে একদিনে সর্বোচ্চ 1,162 জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা বলেন এসব তথ্য। এখন সারা দেশে নমুনা পরীক্ষা হচ্ছে মোট 41টি ল্যাবে। স্বাস্থ্য বিভাগের হিসাবে দেশে করোনায় প্রাণ গেছে এ যাবৎ 269 জন। মোট শনাক্ত 17,822 জন, যেখানে সুস্থ হতে পেরেছেন 3,361 জন। 45,221 জন আছেন কোয়ারেন্টাইনে। 617টি প্রতিষ্ঠানে আলাদা করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বাস্তবতায় নিঃসন্দেহে আপনাদের মনে প্রচুর প্রশ্ন থাকতে পারে। অন্তত করোনা নিয়ে যারা ভাবছেন, আতঙ্কিত রয়েছেন, তারাও চাইলে ফোন দিতে পারেন। এইবার সরাসরি একটু আমাদের অতিথিদের কাছে চলে যেতে চাই, অভিজ্ঞ ডাক্তারদের কাছে যেতে চাই। একজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে অলরেডি লিখে, তার মার জন্য। শিমুল লিখছেন আমাদেরকে, যার বয়স 50 বছর, প্রচণ্ড মাথা ঘুরায়, মাথা ঝিমঝিম করে, ক্ষুধামন্দা আছে, ঘুম হয় না ঠিকমতো, শরীর দুর্বল লাগে, মুখে ঘা হয় মাঝে মাঝে। তার ডায়াবেটিস আছে, যা খালি পেটে 5.8 এবং খাওয়ার পর 8.5। হিয়ারিং এইড ব্যবহার করেন তিনি, এবং যে সকল ওষুধ খাচ্ছেন তা হচ্ছে ট্রিপটিন, ইনডেভার, নোবেসিট, XR 500, অডরেট, কোসারিন এবং ফিনিক্স। এস এম মোস্তফা জামান, শুনছিলেন আপনি? আমি একটু আবার বলি, ট্রিপটিন, এন্ডেভার, অড্রেল প্লাস থেকে অড্রেট। আরেকটা কি বলেছেন? নোবেসিট, XR 500। নোবেসিট, হ্যাঁ জি, এটা হলো ডায়াবেটিসের ওষুধ। তো আসলে কোসারিন খাচ্ছেন, ফিনিক্সও খাচ্ছেন, গ্যাস্ট্রিক বা আলসারের জন্য ফিনিক্সও খাচ্ছেন। তো মূলত তার সমস্যা যেটি বললেন যে ডায়াবেটিস থেকে সাধারণত আমরা দুর্বলতা বেশি পেয়ে থাকি, কিন্তু উনি যে মাত্রা বলেছেন সেই মাত্রা কিন্তু স্বাভাবিকই আছে। আমরা বলবো যে আমরা সাধারণত খালি পেটে 6 রাখার চেষ্টা করি এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 রাখার চেষ্টা করি। এবং বয়স বললেন, তাতে করে কিন্তু ওনার সবই ঠিক আছে। তারপরেও যেহেতু দুর্বলতা, এবং যে ওষুধটি খাচ্ছেন ডায়াবেটিসের জন্য নোবেসিট, এই ওষুধটিও কিন্তু খুব ভালো ওষুধ। আমরা এই একটি ওষুধের সাহায্যে যেহেতু তাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছি এবং খুবই ভালো। তবে এই ওষুধের কিছু সমস্যা হতে পারে, কারো ক্ষেত্রে পেটের একটু অ্যাসিডিটি হতে পারে এবং পেটের একটু পীড়া হতে পারে এবং অস্বস্তি হতে পারে। এছাড়া অন্য কোনো সমস্যা হয় না। তবে এটি আমরা রাখার চেষ্টা করি, কারণ এই ওষুধটি শুধুমাত্র ডায়াবেটিসই কমায় না, এর সাথে হৃদরোগের ঝুঁকি কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়। তাই আমরা বলবো এই ওষুধটি রাখতে পারলে ভালো। আর অন্যান্য সমস্যার জন্য আমরা বলবো যে ট্রিপটিন খাচ্ছেন, ট্রিপটিন একটু তার মাথা সমস্যা কমিয়ে দেয়, ইনডেভারে বুদ্ধিমত্তা কমিয়ে দেয়, এগুলো ভালো ওষুধ। কিন্তু তারপরেও যদি তার সমস্যার সমাধান না হয়, আমরা বলবো তার যেহেতু বয়স বেশি, যেহেতু আমরা বলবো যে তার
একটু পুষ্টিকর খাবার খেতে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে, হাঁটাহাঁটি করতে এবং সূর্যালোকে যেতে। এরপরে যদি মাথা ঘোরা না যায়, ট্যাবলেট নোরিয়াম 10 মিলিগ্রাম একটি করে ওষুধ খেতে পারেন, মাথা ঘোরা কমবে। তবে অনেক সময় মাথা ঘোরা এটি চোখের সমস্যার জন্য হতে পারে, কানের সমস্যার জন্য হতে পারে। সেগুলো একটু যদি করোনাকাল শেষ হয়ে একটু চেক করা ভালো। আর দুর্বলতার জন্য যেহেতু ডায়াবেটিস ভালো আছে, তারপরে বলবো একটু ভিটামিন যদি খেতে পারে, যেমন ডেক্সট্রাম, সিলভার, বয়স যেরকম একটি করে প্রতি রাতে খেতে পারে। তারপরে আমরা বলবো সুষম খাদ্য খেলে আস্তে আস্তে সমস্যা চলে যাবে। আতঙ্কের থেকে হতে পারে, তবে বড় ধরনের তার কোনো সমস্যা হবে না। আমরা তার যে উপসর্গ শুনলাম এবং তার যে ডায়াবেটিসের মাত্রা শুনলাম, যে ওষুধ খাচ্ছেন, আমরা নিশ্চয় দিতে পারি তার এই উপসর্গ থেকে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তাকে আমরা বলবো যে করোনা কাল চলে গেলে আপাতত এরকম চলুক, একজন সাক্ষাতে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাকি সমস্যার সমাধান করুন। ধন্যবাদ আপনাকে। শারমিন আব্বাসী, আপনার যদি কিছু সংযোজনের থাকে, কারণ 50 বছর হয়ে গেছে তার। না, এক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু আমি বারবারই বলেছি যে মেনোপোজাল সিমটমটা মাথায় রাখতে হবে, যে ওনার কি মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে কিনা, অথবা নিয়ার টু এন্ড অফ দ্য মিনিস্ট্রেশন কিনা, যে শেষের দিকে কিনা। তো সেই ক্ষেত্রে ওনাকে সেই ইভালুয়েশনটা দরকার আছে। আরেকটা যে এই পেশেন্টগুলোর কিন্তু আমরা দেখি যে এই বয়সে গেলে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ডিসঅর্ডার অনেক বেশি থাকে, সেই জিনিসটা আমাদের একটু দেখে নিতে হবে। তো টিএসএইচ লেভেলটা যদি আমরা একটু দেখে নেই, মেনোপোজাল সিমটম আছে কিনা দেখে নিই, আর লাইফস্টাইল মডিফিকেশন, গরম লাগানো যাবে না, টেনশন করা যাবে না, এবং প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, এই জিনিসগুলো খেতে হবে। যদি ওনার দুধ সহ্য হয়, দুধের তৈরি খাবার উনি খেয়ে নিতে পারেন। আর তারপরেও যদি ওনার এই ঝামেলাটা থাকে, যদি উনি মেনোপোজে যেয়ে থাকেন, মেনোকেয়ার একটা ওষুধ আছে যেটা ওনাকে খুব বেশি হেল্প করবে, এবং ভিটামিন ই এন্ড সি এই কম্বিনেশন ইসি প্লাস বাজারে পাওয়া যায়, সেটাও যদি একটা করে রাতে নেন টানা 2 মাস, অনেক বেশি হেল্প করবে, কারণ ওটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো দেখা যায় যে যাদের বয়স একটু বেড়ে যায় এবং এই ধরনের সিমটম আছে, তাদেরকে সেটা সাহায্য করে। ধন্যবাদ শারমিন আব্বাসী। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে বলছিলাম, আমার মেয়ের জন্য কথা বলবো। জি। আমার মেয়ের হচ্ছে মাইগ্রেন সমস্যা। ওকে গত ফেব্রুয়ারি মাসে ডাক্তার দেখানো ছিল, বরিশাল একজন ডাক্তারকে। জি। এরপরে উনি সেই সময় ওষুধ দিয়েছিলেন এমিলিন, রিজিলিয়াম আর হচ্ছে টোপিরোভা। ওষুধগুলো আরেকবার একটু বলবেন। এমিলিন, জি। রিজিলিয়াম, টোপিরোভা, জি। এই 3টা ওষুধ খাইতেছিল, কিন্তু ওর মাইগ্রেন সমস্যা কমতেছে না, এখনো সেরকমই আছে। কিন্তু এখন তো আমি তো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমাদের চেম্বার বন্ধ, যার জন্য আসলে এখন কি করবো আমরা। বয়স কত ওনার? বয়স হচ্ছে প্রায় 19 বছর। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন। আসলে এটা আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। শুধু যে ওষুধ খায় মানে খেলে হবে তা না। আসলে যাদের মাইগ্রেনের সমস্যা, তাদের আমরা বলি কিছু নিয়মও মানতে হবে। আসলে এই সময় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় সে যেতে পারবে না, ঠান্ডা এড়িয়ে চলতে হবে। ফ্রিজের পানি, ঠান্ডা পানি সেগুলো খাওয়া যাবে না। কিছু কিছু জিনিসে কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়ে। কফি বা কোকো জাতীয় জিনিস, কোক বা চক বা এসব যদি খায়, বাদামে অনেক জনের হয়, এইসব জিনিস কিন্তু আপনাকে মানতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলে থাকি। তারপরে হচ্ছে ওষুধের বিষয়, যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো আছে। যদি আপনি বেশি হয়, আমরা বাচ্চাদের ক্ষেত্রে নোরিয়াম 5 মিলিগ্রাম অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, সেটা আপনি দিতে পারেন। আর টেনশনেও কিন্তু অনেক সময় মাইগ্রেন বাড়ে। আসলে মাইগ্রেনের ব্যথাটা আসলে এমন, যেটা একেবারে যাওয়ার নেই। আমরা বলি যে একটা সময়ের পর যাবে, কিন্তু এই সময় এটা একটু আসলে সহ্য করতে হবে। যদি কখনো ব্যথা বেশি হয়ে যায়, তাহলে আমরা বলছি 19 বছর যেহেতু বয়স, ট্যাবলেট খেতে পারবে, এইচ প্লাস বা নাপা এক্সট্রা খেলো, সাথে ওমিডন, OMIDON, ওমিডন যদি ট্যাবলেট 10 মিলিগ্রাম খালি পেটে খায় 5-7 দিন, যখন ব্যথাটা বেশি হবে, তখন এই দুটো ওষুধ খেলে একটু উপকার পাওয়া যায়। আর যেসব কথা বললাম উপদেশ, সেগুলো কিন্তু মানতে হবে। আপনাকে প্রথমে এটাই মেনে নিতে হবে যে এটা কিন্তু সহজে যাওয়ার নেই। অনেকের ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত এই জিনিসটা আসলে থাকে। সেই জন্য নিয়ম মানাটা এক্ষেত্রে বেশি জরুরি। জুবায়ের, আমি কি একটু সংযুক্ত করতে পারি? নিশ্চয়ই। আসলে আমাদের দেশে অনেক রোগী আসে, বেশ করে এই বয়সে মাইগ্রেন বলে আসে, এত কম বয়সে। আমরা কখনো কখনো এটি সাইনোসাইটিস পেয়ে থাকি, অর্থাৎ তার অ্যালার্জি থেকে আমরা সাইনাসের ইনফেকশন হয়ে এটি হয়, প্রায় হয়ে থাকে। এবং তার জন্য, এবং মাইগ্রেনও যেরকম এটি আসলে সারা জীবনের সমস্যা, মাঝে মাঝে ভালো হয়, আবার খারাপ হয়। সাইনোসাইটিসও একই রকম সমস্যা, ঠান্ডা অ্যালার্জি থেকে হয়ে থাকে এবং একই রকমের সমস্যা হয়ে থাকে। আমরা একটি নেজাল, অর্থাৎ মাথাকে এক্সরে করলে আমরা বুঝতে পারি যে এক্সরে নেজাল, অর্থাৎ মাথার এক্সরে বললে বুঝে থাকে রোগীরা, তাতে করে আমরা বুঝতে পারি আসলে তার সাইনোসাইটিস কিনা। তাহলে আমরা একটু গরম পানির ভাপ নিতে বলি, নাক দিয়ে হাঁ করে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে, এবং এটি খুবই কার্যকর। এটিও কিন্তু কয়েকদিন ভালো হয়, আবার কয়েকদিন পর হতে পারে। সেক্ষেত্রে অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো যে কারণে হচ্ছে, সেগুলো একটু অ্যাভয়েড করতে পারলে কিন্তু অনেক রোগী উপকার পায়। বিশেষ করে মাথা স্টিম নিতে পারলে খুবই উপকার পাওয়া যায়।
সুতরাং আমরা অনেকে আসে আমাদের মাইগ্রেন বলে, কিন্তু আমরা পরবর্তী সাইনোসাইটিস পেয়ে থাকি। দুটি বড় ধরনের সমস্যা না, দুটি সাময়িক সমস্যা, তবে রোগীদের যাদের হয় কষ্ট দিয়ে থাকে। তো আমরা বলবো ডায়াগনোসিসটি কনফার্ম হলে তিনি ভবিষ্যতে আরো সতর্ক হতে পারবেন এবং কিভাবে এটি এড়িয়ে চলা যায় তা বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি প্রশান্ত রাজশাহী থেকে বলছিলাম। জি। হ্যাঁ, আমার বাবার গত 2 মাস আগে স্ট্রোক করেছেন, আইসিআই ইন্টারসেরেব্রাল হেমোরেজ হয়েছে। তো ওনাকে রাজশাহীতে একজন নিউরোলজিস্ট দেখাইছি। তো উনি তেমন কোনো ট্রিটমেন্ট দেন নাই। ওই প্রেশারের জন্য আমার আব্বা সিক্সোগার্ড খেতেন, প্রেশারের জন্য ওটাই কন্টিনিউ করতে বলেছেন। আর ওই গ্যাসের জন্য কিছু ট্যাবলেট আর ঘুমের জন্য ক্লোনাফিন, এটা উনি সাজেস্ট করেছেন। আচ্ছা, ওনার বয়স কত, ডায়াবেটিস আছে কিনা? ওনার বয়স 60 প্লাস, ডায়াবেটিস ছিল না। 60 প্লাস, ডায়াবেটিস নেই। উচ্চ রক্তচাপ? হ্যাঁ, হাই প্রেশার আছে। হ্যাঁ, হাই প্রেশার। এর জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন তিনি? হ্যাঁ, উনি কন্টিনিউ ফিক্সোগার্ড খেতেন। হ্যাঁ, জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন। এস এম মোস্তফা জামান শুনছিলেন। একটি প্রশ্ন, যে স্ট্রোক হয়েছে তার জন্য শরীরে কোনো সাইড একদিকে প্যারালাইসিস হয়েছে কিনা, অথবা কোনো কথা জড়িয়ে যায় কিনা, অথবা সিটি স্ক্যান বা এমআরআই করেছিল কিনা? হ্যালো, সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করে জি জি আমরা বুঝতে পেরেছি। সিটি স্ক্যান করে আপনাকে বলেছে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, যেটি রক্তক্ষরণ হয়ে থাকে। অর্থাৎ তার মানে স্ট্রোকে সাধারণত বাংলাদেশে প্রধানত দুটি কারণে স্ট্রোক হয়ে থাকে। একটি হলো উচ্চ রক্তচাপ, আর একটি ডায়াবেটিস। বেশিরভাগ ক্ষেত্রে আমরা 90 থেকে 95% ক্ষেত্রে আমরা পেয়ে থাকি ভাগে আমরা যে এই দুটি রোগের কারণে যাদের যদি অনিয়ন্ত্রণে থাকে বা সুনিয়ন্ত্রণ না থাকে তাহলে স্ট্রোক হয়ে থাকে। কারো কারো শরীরের সাইড প্যারালাইসিস, মুখে বাঁকা হয়ে যায়, কারো কারো কথায় বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ সেটি সিটি স্ক্যান করে অনেক সময় আমরা জানতে পারি, কখনো এমআরআই করে ব্রেনে জানতে পারি তার স্ট্রোক হয়েছে। স্ট্রোক দুই রকম, একটি রক্ত জমাট বেঁধে হয় আর একটি রক্তক্ষরণ হয়ে যায়। তো যদি রক্তক্ষরণ হয়ে যায় আপনার রোগী যেটি বলছেন, তাতে করে আমরা কতগুলো ওষুধ অবশ্যই রাখার চেষ্টা করি। বিশেষ করে আমরা বলবো যে যদি কতদিন আগে হয়েছে, যদি সঙ্গে সঙ্গে আমরা আসে, আমরা ইকোস্প্রিন বা যেটি রক্ত পাতলা করে সেই ওষুধটি সাময়িকভাবে আমরা বন্ধ রাখি যখন রক্তক্ষরণ হয়ে থাকে। এবং রক্তক্ষরণ যদি বেশি পরিমাণ হয়ে থাকে, সিটি স্ক্যানে যদি দেখা যায় যে বড় অংশ ব্রেনের রক্তক্ষরণ হয়ে যায়, তখন সাময়িকভাবে আমরা ইকোস্প্রিন অথবা এই জাতীয় যেগুলো ওষুধ আমরা সবসময় জীবন রক্ষার্থে দিয়ে থাকি, সাময়িকভাবে সেগুলো বন্ধ রাখি এবং রক্তের কোলেস্ট্রল ওষুধ দিয়ে থাকি এবং আরো কিছু ওষুধ আছে কিন্তু যেগুলো ব্রেনের ডাক্তার আমার দিয়ে থাকে। কিন্তু যেহেতু আমার মনে হয় আপনার তাৎক্ষণিকভাবে হয়তো বা কিছু ওষুধ দিয়েছিল, নিয়মমূলক ফলো আপের সময় আসলে আবার আমরা কিছু ওষুধ যোগ করি। কিন্তু যেহেতু আপনি একবার দেখানোর পর দ্বিতীয়বার দেখানোর সুযোগ পাননি, আমরা বলবো যে আপনার ওষুধগুলো আমাদের সাথে আবার আপনি যে বলছেন যে ওষুধগুলো সেগুলো খেতে থাকেন, কিন্তু যদি বেশি দিন হয়ে যায় আবার কিন্তু ওখানে নতুন করে রক্ত জমাট হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, অনেক সময় ক্লোপিডিগ্রেল, এরকম কিছু ওষুধ আমরা রক্ত পাতলা করার ওষুধ আমরা দিয়ে থাকি, কিন্তু সেটি সঙ্গে সঙ্গে দিই না। আবারও বলছি, কিন্তু যদি বেশি দিন হয়ে যায় স্ট্রোকের, তখন কিন্তু আবার সেগুলো শুরু করতে হয়। আমরা বলবো কি যে আসলে এক্সাক্ট কতদিন হয়েছে যদি আপনার সম্ভব হয় আমাদের নাম্বারও রাখতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে, আরো আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আরো ভালো পরামর্শ দিব। আর যদি সম্ভব হয় আপনার চিকিৎসকের সাথে আবার একটু সাক্ষাতে পরামর্শ করার চেষ্টা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এবং লবণ জাতীয় খাদ্য কম খাবেন, একটু এক্সারসাইজ করতে পারে যদি সম্ভব। আর যে হাতে বা যে পায়ে যদি কোনো প্যারালাইসিস বা এরকম কোনো দুর্বলতা থাকে, একটু ফিজিওথেরাপি করে সেটিকে সচল রাখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। আরমান আজিজ আমাদের সাথে একদম প্রথম থেকে যুক্ত আছেন। আরমান ভাই, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভাই? আমার ওই 1 মাস আগে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল এবং আপনার প্রচন্ড বুকে ব্যথা করতেছিল, হালকা হালকা মাথা ব্যথাও করতেছিল আর কি। এখন কেমন আছে? তো আপনার আমার ক্লাবের ডক্টর আমাকে ওমিডন আর ম্যাক্স প্রো দিয়েছিল খাবার আগে, আর এনজেন্টা আর গেবিক্সন দিয়েছিল খাবার পরে। জি,
তো মোটামুটি 15-20 দিনের মতো ভালোই ছিলাম, কিন্তু এখন আবার এই প্রবলেমটা ফেস করতেছি আর কি। আমি কোনো কিছু নিয়ে টেনশন করলেই এই শ্বাসকষ্টটা শুরু হয়ে যায়। আচ্ছা, আরমান আজিজ, আপনি আমাদের সাথে থাকবেন। এস এম মোস্তফা জামান, আপনি শুনছিলেন। জি, একটি হলো যে ওনার সর্বশেষ কথা স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে আতঙ্কের সাথে অনেক সময় শ্বাসকষ্ট হয়ে থাকে, সেটি একটু হতে পারে এবং 1 মাস আগে হয়েছিল শ্বাসকষ্ট আবার ভালো হচ্ছে। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি যে আতঙ্কের সাথে হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমরা এটি নিয়ে কোনো বড় ধরনের কোনো সমস্যা হবার কথা না। করোনা কাল শেষ হয়ে গেলে হয়তো ভালো হতে পারে। তবে আমাদের দেশে অনেকেরই শ্বাসকষ্টের সাথে আমরা অ্যালার্জি পাই বা একটি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা পাই। যদি এখন ভালো হয়ে থাকেন, আমরা তাকে বলবো আমাদের গরম পানি পান করবার জন্য এবং একটু গার্গেল করার জন্য, ঠান্ডা ধুলোবালি একটু এড়িয়ে চলবার জন্য। এমনি ভয়ের কোনো কারণ নাই। যদি তার মনে হয় যে আবার হতে পারে বা আগে অনেকবার হয়ে থাকে, এরকম হিস্ট্রি থাকে, ট্যাবলেট মোনাস 10 মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতি রাতে খেতে পারেন এবং একটু গরম পানির ভাপ, ইনহেলার দরকার নেই, যেহেতু এখন ভালো আছে। আমার মনে হয় তাতে করেই ভালো হয়ে যাবেন। যদি নাক দিয়ে পানি পড়া থাকে, অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন ফেনজো 120 মিলিগ্রাম দিয়ে থাকি। তবে আমি মনে করি তার ওষুধের প্রয়োজন নাও হতে পারে। শুধু স্বাস্থ্য অভ্যাস যেটা আমরা বলছি, গরম পানির ভাপ অথবা একটু আমরা গার্গল করা, এগুলো ঠান্ডা এড়িয়ে চলা, ধুলোবালি এড়িয়ে চলা, এগুলো মেনে চললেই আমার মনে হয় ভালো হবে। আর আতঙ্ক যদি বেশি থাকে, যদি ঘুমের সমস্যা থাকে, রিবোট্রিল 0.5 মিলিগ্রাম জাস্ট 4 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক করে যদি রাতে একটু খেতে পারে, যদি তার আতঙ্ক থাকে বেশি, তাহলে অল্প কয়েকদিন সাময়িকভাবে খেতে পারেন। আমার মনে হয় তিনি ভালো থাকবেন, ভয়ের কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ আরমান আজিজ। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর যদি কিছু থাকে আপনি জানতে চাইতে পারেন। তবে এই পর্যায়ে একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, আপনারা চেষ্টা করতে থাকুন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা নিব। আর এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই, বিরতির ওপারে আরও একবার দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। করোনা হেল্প ডেস্ক দেখছেন, আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। তবে এই পর্যায়ে একটু আমরা আরমান আজিজের কাছে যেতে চাই। আপনার প্রচুর অনুরাগী আছে, গুণগ্রাহী আছে, ফলোয়ার্স আছে আপনার। তাদের উদ্দেশ্যে যদি এই সংকটকালে কিছু বলবার থাকে। আমি আসলে শুনতে পাচ্ছি না। আপনার ফলোয়ার যারা আছে, অনুরাগী যারা আছে, তাদের যদি এই সংকটকালে কিছু বলবার থাকে। অবশ্যই, আসলে এটা শুধু সরকার এবং ডক্টরদের যুদ্ধ নয়, এটা আমাদের সকলের যুদ্ধ। আমাদের হবে একটা বছর ঈদের শপিং না করলে কি হবে? তো আমরা সবাই সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রাখি। আমরা যদি বাসায় থাকি, আমরা নিজেরাও মানে অসুস্থ হব না, আরেকজনকে অসুস্থ করবো না। তো আমি আশা করব বাংলাদেশের সকল নাগরিককে, প্লিজ আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। এই যুদ্ধে আমরা জয়ী হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরমান আজিজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আয়োজনের এই পর্যায়ে আপনাকে বিদায় জানাচ্ছি। তবে ডাক্তার শারমিন আব্বাসীর জন্য একটি প্রশ্ন আছে আমার কাছে। একজন প্রশ্ন করেছেন, তার স্ত্রী 12 বছর পর কনসিভ করেছেন এবং তাদের 11 বছর 11 বছর একটি সন্তান রয়েছে, কিন্তু কনসিভ করার 1.5 মাসের মাথায় 1 মাস 10 দিনের মাথায় একটু ব্লিডিং হয়েছে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে HPC ইঞ্জেকশন 2টি করে প্রতি সপ্তাহে দেয়া হচ্ছে এবং গ্যাস্ট্রোনল 5 mg খাওয়া হচ্ছে। বর্তমানে 2 মাস কমপ্লিট। তিনি জানতে চাইছেন আর কতদিন ইঞ্জেকশন দেওয়া লাগবে এবং পরবর্তী ট্রিটমেন্ট কি হবে। হ্যাঁ, ইনজেকশনটা আসলে একটু চালাতে হবে। আমরা সাধারণত এটা দেখে দেখে ডিসিশন নেই। প্রথমে আমরা 12 সপ্তাহ পর্যন্ত ইনজেকশনটা রাখি, আবার আল্ট্রাসাউন্ড করে দেখবো ওনার কোনো সমস্যা আছে কিনা। তারপরে আমরা আবার দরকার হলে আরো 4 সপ্তাহ বাড়াবো। এইভাবে দেখা যায় যে কারো ক্ষেত্রে 18 সপ্তাহ, কারো 20 সপ্তাহ, কারো 22 সপ্তাহ পর্যন্ত ইনজেকশনটাকে কন্টিনিউ করতে হয়। তো এক্ষেত্রে আসলে ওনার রিপোর্ট, ওনার হিস্ট্রি শুনে আমাদেরকে ডিসিশন দিতে হবে। এখন যেহেতু করোনার সংকট, আমি বলবো যে উনি ইনজেকশন পাচ্ছেন, এটাই পাক, উনি এটা কন্টিনিউ হতে থাকুক আরো 1 থেকে 1.5 মাস। আর জেস্টানল খাচ্ছেন, এটা খুব ভালো ওষুধ, এটা উনি খেতে পারবেন 2 বেলা করে। কিন্তু এখন যখন ওনার ফলিক অ্যাসিড এন্ড জিঙ্কের কম্বিনেশনটা কন্টিনিউ করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা যেটা যে 12 সপ্তাহ যখন হয়ে যাবে তখন আয়রন এবং ক্যালসিয়াম যোগ করতে হবে। আয়রনের ক্ষেত্রে ক্যাপসুল ফেরিক্স ভি 2 বেলা করে কন্টিনিউ করবেন উনি, এবং তার সাথে যদি ক্যালবো ডি বা ফসিকেল ডি 500 মিলিগ্রাম 2 বেলা করে ক্যালসিয়াম উনি কন্টিনিউ করবেন, এটাই ওনার জন্য ভালো হবে। ধন্যবাদ শারমিন আব্বাসী। আবু সাইদ শিমুল, আপনার জন্য একটি প্রশ্ন আছেন। একজন তার কন্যা সন্তানের জন্য প্রশ্ন করেছেন, 2.5 বছর তার বয়স এবং প্রস্রাবের সাথে কৃমি আসে বলছেন এবং 3 মাস আগে এরকম হওয়ার পরে কৃমির ওষুধ খাইয়েছেন এবং এখন ওষুধ খাওয়ানো হচ্ছে না, কি করতে পারেন তিনি?
আবু সাইদ শিমুল আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছেন, আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এস এম মোস্তফা জামানের জন্য একটি প্রশ্ন আছেন। একজন প্রশ্ন করেছেন তার মায়ের জন্য 36 বছর বয়স, তার ডায়াবেটিস নেই কিন্তু প্রেশার 120/80 থাকে। আজ 4 দিন ধরে অস্থিরতা বোধ হয়, মাঝে মাঝে বমি 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 হয়, পেট না খেলেও ভরা ভরা মনে হচ্ছে, কি করতে পারেন তিনি? জি, আসলে রক্তের চাপ যেটি বলেছে সেটি স্বাভাবিক। আমরা 120/80 যেটি বললেন, হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটি বেশি, কিন্তু এটি আসলে একেবারেই স্বাভাবিক রক্তচাপ। আমরা সেজন্য চিন্তা করতে মানা করব। তো অন্য যে সমস্যাগুলো বলছি তার জন্য একটু সিরাপ বা সাসপেনশন গ্যাভিসকন খেতে পারেন, পেটের জন্য 2 চামচ বা 3 চামচ করে দুবেলা খেতে পারেন। ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রামের একটি করে ওষুধ ট্যাবলেট দুবেলা বা 3 বেলাও খেতে পারেন খাবার আগে, আধা ঘন্টা আগে। এবং আমরা বলব কি এর সাথে যদি তার একটু অন্যান্য অস্থিরতা লাগে, ট্যাবলেট ইনডেভার 10 মিলিগ্রামের একটি করে দুবেলা খেতে পারেন। অনেক সময় যদি খুব বেশি সমস্যা লাগে, অস্থিরতা লাগে, ট্যাবলেট অ্যানজেনটা আমরা দিয়ে থাকি। একটি করে বলি যখন প্রয়োজন হবে, অস্থিরতা লাগবে তখন খেতে পারেন। তখন তিনি আপাতত সুস্থ বোধ করবেন এবং ভালো বোধ করবেন। আশা করি এর সাথে গ্যাস্ট্রিকের যে ওষুধটি যদি উনি খেয়ে থাকেন সেটি খাবেন। আর না খেলে ট্যাবলেট ফিনিক্স 20 মিলিগ্রামের একটি করে দুবেলা খাবেন। আশা করি ভালো থাকবেন। ভয়ের কোনো কারণ নেই, উনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত এই ওষুধগুলো শুরু করলে। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে বলছি, আব্দুর রাজ্জাক। জি। আমার ছেলের বয়স হলো 6 বছর 1 মাস এবং হাত একটু ঘামলি হাত এবং পিঠ চুলকাতে ফুলে যায়, র্যাশ ওঠে এবং আধা ঘন্টা পরে এটা আবার মিলিয়ে যায়। আমি পুষ্টিকারটা নিবেদন করছি স্যার। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন। জি, আসলে ওনার কথাতে বোঝা যাচ্ছে যে এটা অ্যালার্জি জাতীয় সমস্যা। এই ধরনের প্রথমেই আমরা প্রতিদিন বলছি যে অ্যালার্জি কিন্তু সহজে যাওয়ার নয়, অনেক দিন পর্যন্ত এটা আসলে ভোগাবে। সুতরাং আপনার ওষুধ খাওয়ার চেয়ে আপনার নিয়ম মানেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, ওষুধ খাওয়াচ্ছে কিন্তু নিয়ম মানাটা খুব বেশি জরুরি। আসলে আপনি প্রতিদিন অবশ্যই গোসল করাবেন। বাচ্চাকে কিন্তু সুতি কাপড় পরাবেন, খুব মোটা কাপড় পরাবেন না। অনেকে জিন্সের এই বয়সে 6 বছর বয়সে অনেকে জিন্স বা একটু মোটা কাপড় পরাতে চায়, সেটা কিন্তু করাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম মানার পরে আসলে এই মুহূর্তে যেহেতু বেশি চুলকানো হচ্ছে, সেজন্য আমরা এই বয়সে আপনি সিরাপ অ্যালাট্রন সেটা 1 চামচ করে দুবার 10 থেকে 15 দিন খাওয়াতে পারেন। এছাড়াও যেহেতু অনেক দিন ধরে চুলকানি হচ্ছে, সেহেতু টোফেন TOFEN এই টোফেন জাতীয় ওষুধটা কিংবা অ্যাস্টাফেন সিরাপটা 1.5 চামচ করে রাতে আপনি টানা খাইয়ে যান। 3-4 মাস খাইয়ে যাবেন। আর কোনো খাবার থেকে যদি তার এরকম হয়, সেই জিনিসটা একটু আসলে মানতে হবে। আমরা প্রতিদিন অ্যালার্জি জাতীয় খাবারের কথা বলছি, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, এগুলো কোনটাতে হয়? আমরা ঢালাওভাবে আমরা সব খাবারই তাকে মানা করব না। কোন খাবারটা থেকে হচ্ছে সেটা একটু আপনি দেখবেন। আর ঘাম থেকেও কিন্তু হয়, আমরা বারবারই বলছি রেগুলার কিন্তু বাচ্চাকে গোসল করাতে হবে। কিন্তু অনেক সময় খোঁজ পাঁচটা থেকেও হয়, অন্য কোনো বাচ্চা বা অন্য কোনো যারা গৃহকর্মে সাহায্য করে তাদের কাছ থেকে হয়। এরকম এই সমস্ত রোগ অন্য কারো আছে কিনা সেটা দেখতে হবে। যদি অন্য কারো থাকে তাহলে বুঝতে হবে যেটা সাধারণ অ্যালার্জি না, এটা স্ক্যাবিস নামে একটা রোগ, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি সেরকম হয়ে থাকে তাহলে আমরা অ্যাসমেক্স সেই ক্রিমটা এটা রাতে দিতে বলি। রাতে যদি দেওয়ার পরে 12 ঘন্টা অন্তত থাকবে, পরের দিন দুপুরে গোসল করবে। এরপর 1 সপ্তাহ পরে আবার একই নিয়মে সারা শরীরে যেসব জায়গায় চুলকানো হচ্ছে না সেসব জায়গা তো আসলে দিতে হবে। সুতরাং এইটা আপনাকে দেখতে হবে। আর যে নিয়মগুলি বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো যদি আপনি মেনে চলেন, তা থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ। একজন কলার আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি আনোয়ার খাবার থেকে বলছিলাম। জি। বয়স 45। জি। আমার থাইরয়েডের সমস্যা আছে। আমি থাইরক্স 50 খাচ্ছি একটা করে, কিন্তু আমার হাত পা জ্বালা পোড়া করে এবং মাথা ঝিমঝিম করে, মাঝে মধ্যে মানে পায়ের গিরাগাড়ি একটু ব্যথা লাগে। করে। জি। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস নাই, প্রেশারও নাই। প্রেশারও নেই। ধন্যবাদ। এস এম মোস্তফা জামান শুনছিলেন, তিনি থাইরক্স 50 খাচ্ছেন, হাত পা জ্বলা। জি, আসলে তার যেটা বলেন যে থাইরয়েড এবং থাইরয়েড ওষুধ খাচ্ছেন সেটি নিয়ন্ত্রণে আছে কিনা, যে মাত্রা আমাদের রেফারেন্স লেভেলে যে মাত্রা আপনি যে পরীক্ষা করেছেন ডান দিকে দেখবেন। আমরা সাধারণত বলি যে 2 থেকে 4 বা 5 দিনের মধ্যে রাখার জন্য সাধারণত ওষুধ খাওয়ার পরে অনেক সময় দেখা যায় আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়। যদি একটি ওষুধের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে ডোজ বাড়ানোর দরকার নেই। তবে এ থেকে কারো হাত পা জ্বালা পোড়া হতে পারে, তবে
হাইপোথাইরয়েড থেকে হওয়ার সম্ভাবনা কম, হাইপারথাইরয়েডিজম থেকে সেটি বেশি হয়ে থাকে। এর সাথে আরো বলবো কি ওনাকে আমরা একটি যদি হাত পা জ্বালাপোড়া হয়ে থাকে প্রিগাবাল একটি ট্যাবলেট 75 মিলিগ্রামের ওষুধ, এটি 2 বেলা খেতে পারেন। একটি করে ওষুধ, আরেকটি ট্যাবলেট, আরেকটি হলো যে যদি অনেক সময় রিলাইফ একটি ট্যাবলেট প্রতি সন্ধ্যার সময় খেতে পারেন। একটু কোষ্ঠকাঠিন্য হতে পারে, একটু পানি বেশি পান করতে হবে, শাকসবজি খেতে হবে এবং এর সাথে যদি গ্যাস্ট্রিক ওষুধ থাকে লাগে সেটা খেতে হবে। আশা করি ভালো হয়ে যাবেন, ভয়ের কিছু নেই এবং থাইরয়েড যেহেতু তার উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো বড় কোনো সমস্যা নেই, ভয়ের কোনো আতঙ্কের কিছু নেই। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। আবু সাইদ শিমুল, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, একজন জানতে চেয়েছেন, আরও একবার জিজ্ঞেস করেছেন, তার কন্যা সন্তানের জন্য 2.5 বছর বয়স, প্রস্রাবের সাথে কৃমি আসে, 3 মাস আগে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, এখন আর কি করতে পারেন তিনি? আসলে যদি ডেফিনেটলি উনি রেখে থাকে, প্রথমে কিন্তু আসলে নিশ্চিত হতে হবে তার আসলে কৃমি আসছে কিনা। অনেক আমরা যে সাদা পদার্থ চলে আসে সেটাকেও কৃমি অনেকেই বলে ভুল করতে থাকেন। সেজন্য প্রথমে দেখতে হবে কৃমি হচ্ছে কিনা। এর সাথে ছোট বয়সে কিন্তু আমরা হাইজিনটা মেইনটেইন করতে হবে। অনেকে এই বয়সে প্যাম্পার পরিয়ে থাকে, সে তার থেকে কিন্তু সাদা ছোট তুলার মতো অনেক কিছু পার্টিকেলস লেগে থাকে, সেটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমরা বলবো 2.5 বছর বয়সে কিন্তু প্যাম্পাস ইউজ না করাই ভালো। হাইজিনটা মেইনটেইন করবেন, বেশি করে পানি খাবেন। এরপরে আসলে আপনি নিশ্চিত হন, তাহলে 3 মাস হয়ে গেল আপনি খাওয়াতে পারবেন। একবারে যে ম্যান্ডেটরি 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তা না। এই বয়সে আপনি এলভেন সিরাপ 2 চামচ খাবেন, আবার 1 সপ্তাহ পরে আবার খাবেন। কৃমির ওষুধের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বাসার সবাই যদি একসাথে খান, সেটাই ভালো। 2 বছরের পর থেকে কিন্তু কৃমির ডোজ সবার জন্য একই, অর্থাৎ 2 বছর একদিনের যে ডোজ একজন 50 বছরের মানুষের কিন্তু ডোজ একই। সে বড়দের ক্ষেত্রে এলভেন ডিএস 400 মিলিগ্রাম খাবে, আর বাচ্চারা খাবে সিরাপ। এটা আর তার থেকে কিছু নিয়ম মানতে হবে। কেন বারবার তার কৃমি হচ্ছে? সাবান দিয়ে হাত ধোয়া, হাইজিন মেইনটেইন করা, খাবারগুলি করে ধোয়া, এবং যে বাচ্চার যে খাবার বানাবে সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে নখ যেন কাটে। বাচ্চারও কাটতে হবে, যিনি বাচ্চার সেবা শুশ্রূষা করেন তারও কাটতে হবে। আর মলের মাধ্যমে কিন্তু এইসব কৃমিগুলো বাচ্চার মল ত্যাগের পরে সেগুলো পরিষ্কারের পরে সে যেন ভালোভাবে, যিনি পরিষ্কার করেন তিনি যেন ভালোভাবে হাত ধোন, খাবার যেন ভালোভাবে সিদ্ধ করেন। এই নিয়মগুলি কিন্তু মানতে হবে, না হলে তো আপনার কদিন পর কৃমি হতেই থাকবে। কতবার আপনি আসলে কৃমির ওষুধ খাওয়াবেন। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল, আপনার সাজেশনের জন্য। এই পর্যায়ে একটা বিরতিতে আমরা যেতে চাই। বিরতির উপরে আরো বেশ কিছু জিজ্ঞাসা আমাদের কাছে এসে জমেছে, তার উত্তর খুঁজবো। সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার, করোনা হেল্প ডেস্ক দেখছেন। শেষ পর্যায়ে আছি আমরা এই আয়োজনের, আপনাদের প্রশ্নগুলো তাই আরো বেশি করে শুনতে চাই। একজন লিখেছেন, তার মামার বয়স 39, হার্টে একটা ব্লক আছে, রিং পরানো হয়নি, ওষুধ খাচ্ছেন, ওষুধগুলি হচ্ছে বিসোপ্রো 2.5, ক্লোপিড এস, অ্যাটোভা 40 মিলিগ্রাম, ডায়াবেটিস আছে, ইনসুলিন নিতেন, কমে যায় দেখে ডিমেরল 80, কমেট এক্সআর 1 মিলিগ্রাম খান, হার্টের পালস কম থাকে, বুকে ব্যথা হয়, কি করণীয়? এস এম মোস্তফা জামান। যে আমরা সাধারণত হার্টে যদি 70 ভাগের উপরে ব্লক থাকে, আমরা একটি ব্লক যেহেতু আমরা স্টেন্টিং বা রিং পরিয়ে থাকি, এটি আসলে সারা বিশ্বের আধুনিক চিকিৎসা। তবে যেহেতু অনেকে হয়তো এই আধুনিক চিকিৎসার স্বাদ গ্রহণ করতে পারেন না, অর্থনৈতিক বিষয় থাকে, সম্পর্ক থাকে, অনেকে ভয় পায় এই ধরনের অ্যাঞ্জিওগ্রাম বা স্টেন্টিং করতে। কিন্তু তুমি যেহেতু অ্যাঞ্জিওগ্রাম করে জেনেছেন ব্লক আছে, আমরা বলবো তার জন্য যে ওষুধগুলো খাচ্ছে ওষুধগুলো সব ঠিক আছে। তবে আমাদের যে রোগী বললেন ডায়াবেটিসের থেকে যেহেতু এই রোগটি ব্লকগুলো বেশি হয়ে থাকে, ডায়াবেটিস যেভাবে হোক সুনিয়ন্ত্রণ রাখতে হবে। ইনসুলিন যদি নিতে নাও পারেন, আমরা যে ট্যাবলেটগুলো খাচ্ছে সেই ট্যাবলেটগুলো খাবেন এবং এর সাথে একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করতে হবে। খাদ্য তালিকা অবশ্যই মেনে চলতে হবে, ডায়াবেটিক খাদ্য খেতে হবে। যে বিষয়টি উনি অবতারণা করেছেন, তার নাড়ির স্পন্দন কমে যায়। আমরা বলি যে সাধারণত আমাদের একজন মানুষের স্বাভাবিক হার্টবিট আমরা মিনিটে 72 বার বলে থাকি। তবে কোনো অবস্থায় সাধারণত 60 এর নিচে নামতে আমরা দিতে ইচ্ছুক নই। 60 এর নিচে নামাটা খারাপ। কিন্তু যেহেতু এই রোগী বিসকর নামে একটি ওষুধ খাচ্ছে হার্টের জন্য, যে 2.5 মিলিগ্রাম এই ওষুধটি উনি উল্লেখ করেছেন, যে ওষুধটি আসলে হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ায় কারো নাড়ির স্পন্দন একটু কমে যেতে পারে। সেক্ষেত্রে এই রোগীর এই ওষুধের কারণে তার হার্ট কমছে, এটি ভয়ের কিছু নেই, এ নিয়ে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। অনেকে হয়তো এর জন্য আপনাকে ভয় দিতে পারে। আমরা বলবো যে এইটির জন্য সাময়িক কমলেও
অসুবিধা নাই। যদি 50-এর নিচে বা 50-এর নিচে কমে যায় সেক্ষেত্রে আমরা এই ওষুধটি বদলে দিতে পারি। তবে এই ওষুধটি রাখলে হার্টের বুকে ব্যথা কমে যায় এবং হার্টের রক্ত ব্লকের জন্য অত্যন্ত উপকারী, বুকে ব্যথা কমার জন্য আমরা ব্যবহার করে থাকি। আপাতত আপনি যে ওষুধ আছেন খেয়ে যান, ভয়ের কিছু নাই। যদি এর চেয়ে বেশি কমে যায় নাড়ের স্পন্দন তখন আমরা ব্যবস্থা নিই। ধন্যবাদ এস এম মোস্তফা জামান। একজন প্রশ্ন করেছেন তার মায়ের বয়স 37, শোনার সমস্যা, গতকাল থেকে গলা ব্যথা এবং সাথে 99 ডিগ্রির কাছাকাছি জ্বর, হাঁচি কিংবা কাশি নেই, তবে আগে থেকে অ্যালার্জি ছিল, ডায়াবেটিস নেই, প্রেশারও নর্মাল। শারমিন আব্বাসী। হ্যাঁ, এখানে যেটা হলো টেম্পারেচার কিন্তু অত বেশি না। আমরা এখন তো আসলে করোনার সংকটের জন্য যে কেউ ভয় পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে বলছি যে ভয়কে জয় করেন, সচেতন থাকেন। এক্ষেত্রে যেটা যে যদি উনি মনে করেন যে ওনার ভেতরে একটু জ্বর ফিল করছেন, উনি সেই ক্ষেত্রে সিম্পল নাপা নিতে পারেন 500 মিলিগ্রাম করে। আমরা যদি বডি ওয়েট 60-র কাছাকাছি বা তার বেশি হয় তাহলে 2টা করে 3 বেলা, আর 50-এর নিচে যদি বডি ওয়েট হয় 1টা করে 3 বেলা। আর যেটা হলো যে অ্যালার্জির প্রবলেম থাকুক আর না থাকুক, একটু যেহেতু ঝামেলা ফিল করছেন, আমি বলবো ফেক্সোফেনাডিন নিয়ে নেন 100 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম 2 বেলা করে। আর কুসুম গরম পানি খাবেন, গার্গল করবেন, তারপরে আদা চা খাবেন, লবণ দিয়ে পানি খাবেন এবং লেবু খাবেন। এবং WHO একটা রিকমেন্ডেশন একটু বলে দিতে চাই, এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারাই জ্বর ফিল করছে, আমাদের বাংলাদেশে যে সিভিট নামে ট্যাবলেটটা পাওয়া যায়, সেই সিভিট যদি কেউ 2 বেলা বা 3 বেলা খায়, এটা কিন্তু WHO এখনকার রিকমেন্ডেশন, এটা যে কেউ আমরা খেতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো হেল্পফুল হয়ে কাজ করবে। ধন্যবাদ এস এম। একটু পরবর্তীতে আবু সাইদ শিমুলের কাছে আমরা একটু যেতে চাই। একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 9 বছর, 2 বছর আগে অ্যালার্জি ধরা পড়ে, তখন থেকে 3 মাস মোনাস 5 খাওয়ানো হয়, কিন্তু এখন কিছুদিন পর পর ওর গা ফুলে যায়, আবার অনেক সময় চোখ লাল হয়ে যায়, কি করতে পারেন তিনি? আসলে ইতিমধ্যে আসলে এই অনুষ্ঠানের শুরুর দিকে এটার উত্তর দিয়েছিলাম। অ্যালার্জি শুধু ওষুধ খেলে হবে না, নিয়ম মানতে হবে। কোন খাবার থেকে হচ্ছে সেটা দেখতে হবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ বের হলে আপনাকে ধুলাবালি থেকে এড়িয়ে চলতে হবে। আর শুধু এই করোনার সময় নেই, বাচ্চাদের আমরা বলি সব সময় যখনই বাসার বের হবে মাস্ক পরে থাকবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে, গোসল করতে হবে। পাউডার বা কোনো পারফিউম বা কোনো এইসব প্রসাধনী থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, সেটা দেখবে। সুতির কাপড় পরবে। এইসবের পরেও আপনি যেটা ওষুধ খাচ্ছিলেন সেই ওষুধটা আপনি মোনাস, সেটা একটু বেশি দিন চলবেন, এই সময় আরো 3-4 মাস আমরা বলবো এটা কন্টিনিউ করেন। আর এই মুহূর্তে যেহেতু তার অ্যালার্জি এবং চোখেও তার লাল হয়ে গেছে, সেজন্য আমরা বলবো ফেক্সো সে খেতে পারে। বয়সটা কত বলেছিল? 9 বছর। আচ্ছা, সেই জন্য 9 বছরের বাচ্চা ফেক্সো সিরাপ খেতে পারে, 1.5 চামচ করে 2 বার খাবে। আমরা বলবো 5 থেকে 7 দিন খাক, তাহলে এটা ভালো হয়ে যাবে। আর চোখের যদি অ্যালার্জি থাকে সেটা ভালো ভাবে পরিষ্কার করবে। চোখের কিন্তু বিভিন্ন ধরনের কিটোটিফেন বা বিভিন্ন ধরনের টোফেন জাতীয় আই ড্রপ পাওয়া যায়, সেটা 2-3 ঘন্টা পর যদি দেয় তাহলে কিন্তু। ধন্যবাদ আবু সাইদ শিমুল। আমরা একদম শেষ পর্যায়ে আছি, 10 সেকেন্ড করে সময় দিতে পারবো, প্রত্যেকের কাছে যেতে চাই যদি বাড়তি করে কোনো সতর্কতা আজ দেওয়ার থাকে। এস এম মোস্তফা জামানকে দিয়ে শুরু করবো। আসলে আমরা যেটি বলছিলাম, এই করোনা কালে সবাই আমরা করোনা সতর্ক হচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমাদের প্রতিদিনের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। যে আমরা বলছিলাম যে শুধু অভ্যাস পরিবর্তন করে আমরা কিন্তু অনেক রোগকে জয় করতে পারি। করোনা আসছে, করোনাকে যে আমরা জয় করব, সাথে সাথে আগামীতে আরো অনেক নতুন ভাইরাস ব্যাকটেরিয়া আসতে পারে। সেজন্য আমরা এবারে যে স্বাস্থ্যবিধি আমরা শিখছি সেগুলো আমরা কাজে লাগাতে চাচ্ছি, যাতে করে আমরা ভবিষ্যতে অন্যান্য রোগগুলোকে জয় করতে পারি। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। 10 সেকেন্ড সময় পাবো। হ্যাঁ, আমাদের অনেক গর্ভবতী মা যারা মাত্র বাচ্চা জন্ম দিয়েছেন, তাদের কারো এখন জ্বর হলে তারা ভয় পেয়ে যাচ্ছেন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন কিনা। মার সর্দি কাশি জ্বর যাই থাকুক না কেন, বাচ্চাকে আপনারা ব্রেস্ট ফিডিং করাবেন, করানোর সময় একটা মাস্ক পরে নিতে পারেন। আর যদি বেশি আপনারা অসুস্থ হয়ে থাকেন তাহলে মিল্কটাকে বের করে বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু বুকের দুধ প্রত্যেকটা নবজাতককে আপনাদের খাওয়াতে হবেই। ধন্যবাদ আবু সাইদ শিমুলের কাছে। আজ শেষ, ক্লোজিং এ যেতে পারলাম না, তবে আগামীকাল আপনার পাওনা থাকলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, সব মন্দের মধ্যে একটা ভালো জিনিস থাকে, আর এবারের ভালো দিক হচ্ছে যেহেতু আমরা হাত ধরা একটা অভ্যাস তৈরি করেছি, একদম পিক যে সময়টা মার্চ মাস কিংবা মে মাস, এপ্রিল মাসের, ডায়রিয়ার প্রকোপ কিন্তু কমে গেছে, প্রায় নেই বললেই চলে। এই ভালো অভ্যাসটি আমরা যাতে অব্যাহত রাখি, ডায়রিয়া থেকে অন্তত মুক্ত থাকতে পারবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।